বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ কি আসলেই সরেছে, নাকি দিগন্তে জমছে আরও এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস? আপাত দৃষ্টিতে দেশে নতুন সরকার গঠিত হয়েছে, সাধারণ মানুষের চোখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হতে পারে। কিন্তু রাজনীতির গভীর জলের দিকে তাকালে এই শান্ত পুকুরে ঢিল ছোড়ার মতো অসংখ্য কম্পন টের পাওয়া যাচ্ছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্দর মহলের সমীকরণ বলছে ভিন্ন কথা। বাংলাদেশের রাজনীতি যে কোনো মুহূর্তে 360 ডিগ্রি ঘুরে যেতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ করে দিয়ে বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা কি তবে এখনও রয়ে গেছে? ক্ষমতার মসনদে যারা বসেছেন তারা কি আসলেই চালকের আসনে, নাকি রিমোট কন্ট্রোল অন্য কোথাও? জুলাই বিপ্লবের রক্ত শুকানোর আগেই রাজনীতির মাঠে যে নতুন দাবার ছক কষা হচ্ছে তা সাধারণ মানুষের চিন্তার অতীত। সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিএনপি শপথ নেওয়ার পরপরই এক অদ্ভুত বিজয় উল্লাস দেখা গেল। পর্দার আড়ালের চিত্রনাট্য মোটেও সরল নয়। গণতন্ত্র, নির্বাচন, ভোট এগুলো কি তবে কেবলই আইওয়াস? সাধারণ জনগণ আসলে কাকে ভোট দিল, আর ক্ষমতায় কারা বসলো? যে গণভোটের উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা ছিল, সেই গণভোটের ফলাফল বাতিলের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ভাবা যায় বিএনপি শপথ নিল, সরকার গঠন হলো, অথচ সেই সরকারের বৈধতার অন্যতম ভিত্তি যে গণভোট তাকে চ্যালেঞ্জ করে বসলো আদালত। এটি কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্রের নীলনকশা? বিএনপির শীর্ষ নেতারা, বিশেষ করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ যখন বলে যে গণভোটের কোনো আইনত ভিত্তি নেই, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। তারেক রহমান আগে আলো পিয়াসা থিওরি দিয়েছেন, যা দিয়ে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন যে সামনে যা দেখা যাবে তা আসলে মরীচিকা। কিন্তু শেষ পর্যন্ত গণভোট হলো, অথচ সেই গণভোটের কার্যকারিতা নিয়ে এখন খোদ সরকারের শরিকরাই প্রশ্ন তুলছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয়নি, অথচ এরই মধ্যে হাইকোর্টের রিট বান মেরে বসল গণভোটের ফলাফলের ওপর। এই দ্বিমুখী আচরণের অর্থ কি? একদিকে ক্ষমতার অংশীদার হওয়া, অন্যদিকে সেই ক্ষমতার সিঁড়িকে অস্বীকার করা, এক জটিল ধাতা। এরই মধ্যে রাজনীতির দাবার বোর্ডে আবির্ভূত হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ মন্ত্রী নিয়োগ মনে হতে পারে, কিন্তু বিশ্লেষকরা একে দেখছেন গেম চেঞ্জার হিসেবে। আমরা যা খালি চোখে দেখছি তাকে আসলেই সব, নাকি এর পেছনে রয়েছে ওয়াশিংটনের কোনো অদৃশ্য হাত? এত রক্ত, এত প্রাণহানি, এত বড় ছাত্র জনতার অভ্যুত্থান, সব কি তবে একটি পূর্বনির্ধারিত স্ক্রিপ্টের অংশ ছিল? ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে অনেক কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। লন্ডনে বৈঠকের পর থেকে নির্বাচন পর্যন্ত যা কিছু ঘটেছে এবং এখন যা ঘটছে সবই কি তবে সেই স্ক্রিপ্টেরই বাস্তবায়ন? ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা মোটেও ফেলনা নয়। তিনি যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ব্যক্তি তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক বোদ্ধাদের মনে। এমনকি তার বাংলাদেশের নাগরিকত্ব আছে কি নেই তা নিয়েও একসময় প্রশ্ন উঠেছিল। কিন্তু তার সবকিছু ছাপিয়ে তিনি যে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির কাণ্ডারি। সবচেয়ে ভয়ের এবং সাসপেন্সের জায়গাটি হলো সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সম্পর্ক যে মোটেও মধুর নয়, বরং তা তিক্ত, তা অনেকেরই জানা। একসময় খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কঠিন চাপ ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ব্যক্তি আজ বসেছেন এমন এক অবস্থানে যেখান থেকে তিনি সেনাবাহিনীর ওপর ছড়ি ঘোরাতে পারেন। সেনাবাহিনী, যারা এই অভ্যুত্থানের অন্যতম অনুঘটক বা সমর্থক শক্তি ছিল, তারা কি এখন নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে? ডক্টর খলিলুর রহমানকে ক্ষমতায় বসানোর অর্থ কি তবে সেনাবাহিনীকে চাপে রাখা, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কোনো গভীর ষড়যন্ত্র চলছে? এখানে সমীকরণটি অত্যন্ত জটিল। যদি কোনোভাবেই এই অভ্যুত্থান বা গণভোটকে অবৈধ ঘোষণা করা হয়, তবে সেনাপ্রধান এবং অভ্যুত্থানকারী অফিসারদের কপালে কি জুটবে? ফাঁসির দড়ি। কারণ সংবিধান লঙ্ঘন করে সরকারি পরিবর্তন বা অভ্যুত্থান সবসময় ঝুঁকিপূর্ণ। এখন যদি আইনি মারপ্যাচে জুলাই বিপ্লবকে অবৈধ প্রমাণ করা যায়, তবে সেনাপ্রধান কি হাত গুটিয়ে বসে থাকবেন? এখানেই চলে আসে আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশ। ভারতের কথা বা চীনের কথা বাংলাদেশ সেনাবাহিনী হয়তো উপেক্ষা করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা ফেলা তাদের পক্ষে অসম্ভব। এর কারণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। বাংলাদেশের সেনাবাহিনীর বড় একটি অংশের ক্যারিয়ার এবং আর্থিক সুবিধা নির্ভর করে এই মিশনের উপর, আর এই মিশনে কলকাঠি অনেকটাই যুক্তরাষ্ট্রের হাতে। তাই যুক্তরাষ্ট্র যদি চায় তবে সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পাকিস্তানের মতো ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের খেলা কি তবে বাংলাদেশেও শুরু হয়েছে? ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে বসানো কি সেই ডিপ স্টেটেরই চাল? তাকে দিয়ে কি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে? মজার ব্যাপার হলো, ইউনূস সরকার সেনাপ্রধানকে সরাতে পারেনি, কিন্তু বিএনপি সরকারের আমলে সেই চেষ্টা কি সফল হবে? ডক্টর ইউনূস নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তি করেছিলেন তার বিষয়ে আমরা কয়জন জানি? সেই চুক্তির শর্তগুলো কি ছিল?
কেন এত গোপনীয়তা? সেই চুক্তির বরখেলাপ হলে কি সরকারের পতন হবে? এই প্রশ্নগুলো এখন সামনে আসছে। বিএনপি কিন্তু সেই চুক্তির বিরুদ্ধে টু শব্দটিও করেনি। বন্দর লিজ দেওয়া বা অন্য কোনো কৌশলগত স্থাপনা নিয়ে যে কথাবার্তা হচ্ছে তাকে আমাদের বোকা বানানোর কৌশল। রাজনীতি এখন আর ঢাকার রাজপথে নেই, তা চলে গেছে পরাশক্তিগুলোর ড্রয়িং রুমে। ডক্টর খলিলুর রহমানের মতো ব্যক্তিকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তখন বুঝতে বাকি থাকে না যে সুতোটা আসলে ওয়াশিংটন থেকে টানা হচ্ছে। একদিকে তিনি মন্ত্রী হচ্ছেন, অন্যদিকে গণভোটের ফলাফল বাতিল চেয়ে রিট করা হচ্ছে। আবার বিএনপির সংবিধান সংস্কার পরিষদে যোগ দিচ্ছেন না। জামায়াতে ইসলামের ভূমিকাও রহস্যজনক। সকালে তারা বিক্ষোভ ডাকে, দুপুরে স্থগিত করে, বিকেলে আবার শপথ নিয়ে দোটানায় ভোগে। এই যে লুকোচুরি খেলা, এর শেষ কোথায়? সবচেয়ে আশঙ্কার বিষয় হলো যদি গণভোট বাতিল হয়ে যায় তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও তা অবৈধ হয়ে যাবে। আর ইউনূস সরকার অবৈধ হলে তাদের অধীনে হওয়া নির্বাচনও অবৈধ। তাহলে দেশকে চালাবে? এই আইনি শূন্যতায় কি হচ্ছে তা কে জানে? নাকি এর সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ কিংবা সেনাবাহিনী আরও ক্ষমতা দখল করবে? নাকি ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন একটি পুতুল সরকার বসাতে চাইছে যেখানে নামমাত্র গণতন্ত্র থাকবে কিন্তু আসল ক্ষমতা থাকবে অন্য কোথাও? গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে 13 ফেব্রুয়ারি যে রিট দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে ভবিষ্যতে যেন কোনো তত্ত্বাবধায়ক সরকার গণভোট আয়োজন করতে না পারে। সুপ্রিম কোর্টের আইনজীবীর পিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিটটি করেছেন। আপাত দৃষ্টিতে এটি জনস্বার্থ মনে হলেও এর টাইমিং বড়ই সন্দেহজনক। আদালত যদি বিদ্যমান সংবিধানের আলোকে রায় দেয় তবে গণভোট আসলেই অবৈধ হওয়ার কথা। আর যদি তাই হয় তবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সব অর্জন কি ধূলিসাৎ হয়ে যাবে? জুলাই বিপ্লবের যে সনদ বা আকাঙ্ক্ষা তা কি করে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভে হারিয়ে যাবে? বিএনপি হয়তো ভাবছে তারা ব্রুট মেজরিটি পেয়েছে, তারা নিরাপদ, কিন্তু ইতিহাস বলে নিরঙ্কুশ ক্ষমতা অনেক সময় নিরঙ্কুশ পতন ডেকে আনে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা যে খেলা খেলছে তাতে বিএনপি কি কেবলই একটি ঘুঁটি? ডক্টর খলিলুর রহমানের মতো চরিত্ররা যখন সম্মুখভাবে চলে আসেন তখন বোঝা যায় নেপথ্যের চিত্রনাট্য অনেক গভীর। দেশের সাধারণ মানুষ দোয়া করছে স্থিতিশীলতার জন্য। তারা চায় বিএনপি, জামায়াত বা যেই ক্ষমতায় আসুক দেশটা যেন শান্তিতে চলে, কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। খলিলুর রহমান বনাম সেনাবাহিনী, গণভোট বনাম আদালত এবং জুলাই বিপ্লব বনাম সংবিধান, এই ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশকে আবারও কোনো অন্ধকার যুগে প্রবেশ করতে যাচ্ছে। সেনাপ্রধানের সামনে যেমন ফাঁসির রশ্মি ঝুলছে বলে মনে করা হচ্ছে আইনি জটিলতায়, তেমনি ডক্টর ইউনূসও কি নিরাপদ? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তার দোলাচলে। মানবিক করিডোর, বাণিজ্য চুক্তি আর গণতন্ত্রের বলি, সবই যেন এক একটি ধোঁকা। আসল খেলাটা খেলছে ডিপ স্টেট, আর সেই খেলার নির্মম পরিণতি ভোগ করতে হতে পারে এই দেশের সাধারণ মানুষকে। আল্লাহ হয়তো বাংলাদেশটাকে হেফাজত করবেন, কিন্তু বর্তমান আলামত দেখে মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় অপেক্ষা করছে। যে সরকারে আসুক তারা যদি মনে করে ক্ষমতা তাদের হাতে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ক্ষমতা এখন ওয়াশিংটন, নিউ ইয়র্ক আর লন্ডনের গোপন নথিতে বন্দী। ডক্টর খলিলুর রহমান হয়তো সেই নথিরই বার্তাবাহক। দিন শেষে এই সরকার, এই নির্বাচন, এই গণভোট সবই হয়তো বাতিল হয়ে যাবে, আর দেশ চালাবে এমন এক শক্তি যাদের আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। সেই দিন কি খুব বেশি দূরে? উত্তরের জন্য আমাদের হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। ততক্ষণ পর্যন্ত এই সাসপেন্স আর ভয়ের চাদরে মোড়ানো রাজনীতি আমাদের নিয়তি।